হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছে। বাংলাদেশের জন্য আজকে বিশ্বকাপটা শুরু হচ্ছে বলা যায়। কেননা বাংলাদেশের জন্য আল্টিমেটলি বাংলাদেশে সবসময় বিশ্বকাপের হাইপটা ক্রিয়েট হয় বা যে হাইপটা এখন পর্যন্ত হচ্ছে সেটা কার জন্য? ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য এবং বিশ্বকাপে ব্রাজিল আজকে তাদের ১ম ম্যাচ খেলতে নামছে অ্যান্ড এর থেকেও বড় ইম্পোর্টেন্ট যে ব্যাপারটা ব্রাজিলের এই ম্যাচটা তারা খেলতে নামছে মরক্কোর সাথে যারা কিনা র্যাঙ্কিংয়ে মাত্র ৭-এ আছে। ব্রাজিল ৬, তারা ৭-এ। সো পাশাপাশি ২ টা দেশের খেলা গ্রুপ পর্বে খুব একটা হয়নি। সো এই দিক থেকে অবশ্যই এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি হৃদয় তানভীর আপনাদের সাথে আলোচনা করব এই ম্যাচে ব্রাজিলের স্ট্র্যাটেজি কী হতে পারে, ফরমেশন কী হতে পারে এবং প্রেডিকশন কী হতে পারে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ধন্যবাদ দিতে হয় বাজ লাইফকে। তারা আমার এই পরিহিত জার্সিটি পাঠিয়েছে। জার্সিটি এখন পর্যন্ত আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে এবং পরে যথেষ্ট আরামদায়ক মনে হয়েছে। সো আপনারা যারা ব্রাজিলের এই জার্সিটি কিনে নিতে চান বা আপনার যে কোনো পছন্দের যে কোনো দেশের জার্সি কিনতে চান অবশ্যই তাদের পেজে নক দিবেন। পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। ব্রাজিলের আজকের এই ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা যেহেতু এই বিশ্বকাপের এটা প্রথম ম্যাচ এবং সবথেকে শক্তিশালী একটা দলের সাথেই বলতে হয় বিকজ অফ মরক্কো বর্তমান তাদের র্যাঙ্কিংয়ের দিক দিয়ে তারা ৭-এ আছে, ব্রাজিল ৬ নম্বরে আছে। সো অবভিয়াসলি এখানেই মোটামুটি আইডিয়া পাওয়া যায় দুইটা দলের মধ্যে ডিফারেন্স কতটুকু। যদিও ব্রাজিল ওয়ার্ল্ড কাপের জন্য আলাদা একটা লিজেন্ডারি একটা টিম, ৫ বারের বিশ্বকাপ জয়ী একটা টিম, কিন্তু আপনার মরক্কো সাইডটাও দেখতে হয় যে মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট ছিল। মরক্কো রিসেন্ট টাইম খুব ভালো খেলতেছে। সো ব্রাজিল যদি এই ম্যাচটা জিততে পারে তাদের পুরো টুর্নামেন্টের জন্য একটা কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাবে এবং তারা ওই ফ্লোতে খেলতে পারবে, ওই টোনটা সেট হয়ে যাবে। এখন এই ম্যাচ নিয়ে কথা বললে দুই দলকে নিয়ে কথা বলতে হয়। দুই দলের দিকে আসলে শুরুতে যদি র্যাঙ্কিংয়ে আসি, র্যাঙ্কিংয়ে আলটিমেটলি ব্রাজিল ৬ নম্বরে আছে এবং মরক্কো ৭ নম্বরে আছে। এই দুই দলের শেষ ৫টা ম্যাচ যদি দেখি সেক্ষেত্রে ব্রাজিলের শেষ ৫ ম্যাচের তারা ৩টাতে তারা জিতেছে, একটাতে তারা হেরেছে এবং একটা তারা ড্র করেছে। অন্যদিকে মরক্কোর ক্ষেত্রে তারা ২টা ড্র করেছে, ৩টাতে তারা জিতেছে এবং তারা ৫টা ম্যাচে আনবিটেন ছিল। সো এই দিক থেকে অবশ্যই মরক্কোর রিসেন্ট পারফরমেন্স কেমন এটা বলাই বাহুল্য। ইভেন হচ্ছে তারা লাস্ট প্রায় ২৪টা ম্যাচের মতো আনবিটেন ছিল। সো এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তাদের নিজেদের মধ্যে এখন পর্যন্ত ৩ বার মিট আপ হয়েছে। হেড টু হেড ম্যাচে তারা এখন পর্যন্ত ব্রাজিল ২টা ম্যাচ জিতেছে, মরক্কো একটা ম্যাচ জিতেছে। মরক্কো লাস্ট ২০২৩ সালে তারা ব্রাজিলকে হারিয়েছিল ২-১ গোলে। সো এটাও মরক্কোর জন্য একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড আমি যদি ব্রাজিলের দিকে আসি, ব্রাজিল আলটিমেটলি তাদের স্কোয়াডটা তারা যেভাবে সাজাবে, ব্রাজিলের এই স্কোয়াড নিয়ে যদি কথা বলি, এই স্কোয়াডের প্লেয়িং ইলেভেনে কারা থাকতে পারে সেটা নিয়ে যদি কথা বলি, শুরুতে অবশ্যই গোলকিপার হিসেবে অ্যালিসন বেকারকে রাখা হবে অ্যান্ড তাদের ডিফেন্সও আলটিমেটলি গ্যাব্রিয়েল এবং মার্কিউনিসই থাকবে। অ্যান্ড হচ্ছে রাইট ব্যাক এবং লেফট ব্যাকে যেটা সবসময় চলে আসতেছিল যে এতদিন ওয়েসলির উপর একটু আশা করা যাচ্ছিল, কিন্তু ওয়েসলি যেহেতু ইনজুরিতে পড়ে গেছে সে জায়গায় ওয়েসলির জায়গায় হচ্ছে দানিলু খেলবে এবং অপর দিকে খেলবে হচ্ছে অ্যালেক্স সান্দ্রোকেই খেলবে আলটিমেটলি, কারণ হচ্ছে তারা সেই জায়গায় আম খুব বেশি অপশন তারা রাখে নাই। অ্যান্ড ওখানে হয়তোবা যদি খেলার মুহূর্ত অনুযায়ী তারা যদি চেঞ্জ আনে, বদলি খেলোয়াড় হিসেবে আপনার সুপার সাব বা সাব হিসেবে থাকতে পারে, ইভানেস থাকতে পারে। অ্যান্ড মিডফিল্ড আল্টিমেটলি ক্যাসিমেরো, ব্রুনো গুমারেজ, পাকুয়েতা, এই ৩ জনের চান্সই বেশি। অ্যান্ড যদি আমি ফরওয়ার্ডে আসি, ফরওয়ার্ডে আল্টিমেটলি রাফিনহা, ভিনি এবং কুনহা খেলার চান্স আছে। এবং এদের বাইরে যদি আমি সাবের কথা বলি, সাবে ইগোর থিয়াগো অথবা অ্যান্ড্রিক, এই ২ জনের যেকোনো একজনকে খেলাতে পারে অথবা ২ জনকেই নামিয়ে দিতে পারে। এটা ম্যাচের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। অ্যান্ড ওখানে সেম কেস ফর হচ্ছে মিডফিল্ডে যেহেতু ক্যাসিমেরো থাকবে। ক্যাসিমেরোর আল্টিমেটলি ২০২২-এ সে যে টাইপের প্লেয়ার ছিল সেখান থেকে এখন যদি তার এখনকার বর্তমান পারফরমেন্সে আসি, তার বয়সের ছাপটা অবশ্যই তার উপরে একটু দেখা যাচ্ছে। তার যে আগে যেমন সে হচ্ছে পুরো অ্যাটাকিংয়ের সময় সে অ্যাটাকিং ইয়েতে থাকতো, যে সে অ্যাটাকের সময় উপরে উঠে যেত, সেটা সে হয়তোবা এখন আর ওইভাবে করতে পারবে না। সো সেই জায়গা থেকে আল্টিমেটলি মেন ফোকাসটা থাকবে ব্রুনো গোমারেজের উপরে। অ্যান্ড অন্যদিকে দানিলো এবং আলেক্সান্দ্রোর যে ব্যাপারটা সেটা হচ্ছে তারা যেহেতু যখন অ্যাটাক করে তখন তারা আল্টিমেটলি উপরে উঠে যায়। এখন উপরে উঠে গেলে তাদের এই যে পিছনে যে একটা স্পেস ক্রিয়েট হয়, ওই স্পেসটাই আল্টিমেটলি মরক্কো টার্গেট করবে। মরক্কোর ক্ষেত্রে দেখা যাচ্ছে মরক্কোর
সবথেকে ইম্পর্ট্যান্ট যে প্লেয়ার হাকিমি এবং ব্রাহিম দিয়াজ, তারা হচ্ছে আল্টিমেটলি এই দুইজনের যে কানেকশনটা তাদের মধ্যে একটা ভালো সিঙ্ক হয়, তারা রাইট সাইড থেকে খুব ভালো ধরনের একটা অ্যাটাক দিতে পারে। সো এইটা যদি ব্রাজিল নেগোশিয়েট করতে পারে, এটা ব্রাজিলের জন্য একটা চিন্তার বিষয় হবে। কারণ যখনই আলটিমেটলি যখন আমাদের রাইট ব্যাক লেফট ব্যাক তারা দুজনেই উপরে উঠে যাচ্ছে, তখন যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে সেটা যদি নেগোশিয়েট করতে পারে, তখন আলটিমেটলি সেটা নিয়ে ব্রাজিলের গোল থেকে বাঁচার একটা বড় একটা ওয়ে ক্রিয়েট হবে। অন্যদিকে যদি আমি গোল করার দিকে আসি, ব্রাজিলের একটা সমস্যা কি, ব্রাজিল হচ্ছে বল অনেক বেশি ব্রাজিলের দিকেই থাকে, পসেশন ভালো হয়, কিন্তু দিন শেষে ফুটবল হচ্ছে ফিনিশিংয়ের খেলা। তো ওই ফিনিশিংটা ব্রাজিল আর দিতে পারে না, অ্যান্ড ওই ফিনিশিংয়ের জায়গাটাই আজকে মাঠে খেলা দেখাতে হবে তাদের। ওই ফিনিশিংয়ে যে তারা এতদিন ধরে কাজ করতেছে সেটাই দেখাতে হবে। কেননা আপনার যদি প্লেয়ারের দিকে দেখেন, ভিনি, রাফিনা দুজনই আছে, সাথে কুনহাও খুব ভালো খেলছে। এখন প্রপার নাম্বার 9 এর কথা যেটা বলা হয়, সেটা আল্টিমেটলি কুনহাকে দিয়েই ব্রাজিল ট্রাই করছে। ইগোর থিয়াগো ভালো করতেছে, বাট ইগোর থিয়াগো আল্টিমেটলি প্লেয়িং 11-এ শুরুতে থাকবে না, সে সাবে আসার চান্স আছে। ইভেন সাবে এন্ড্রিকো আসার চান্স আছে। সো এই সাইডে আল্টিমেটলি মনে হয় সেটা ম্যাচের মোমেন্টামের উপর ডিপেন্ড করবে যে কাকে নামাচ্ছে কোচ। বাট এই ব্রাজিল টিমের প্লেয়ার যারা আছে, এখানে আপনি সুপারস্টার পাবেন না। অনেকে ভিনির কথা বলতে পারে, অনেকে রাফিনার কথা বলতে পারে, বাট এখানে যে প্লেয়ারগুলো আছে সবাই আল্টিমেটলি স্টার প্লেয়ার, ঠিক আছে, কিন্তু ওই যে একটা প্লেয়ারকে ঘিরে পুরো দলের জল্পনা কল্পনা, সেটা আলটিমেটলি ব্রাজিলের এই মুহূর্তে নেই। কেননা নেইমার এই ম্যাচ খেলতেছে না, এটা মোটামুটি অনেক দিন ধরেই জানার কথা ছিল। যদিও নেইমার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে, বাট সে ইঞ্জুরির কারণে এই ম্যাচ খেলতেছে না। অ্যান্ড ব্রাজিলের আসলে এই দলটার সবথেকে বড় আকর্ষণের জায়গাটা হচ্ছে তাদের কোচ কার্লো আনচেলত্তির যে ব্যাপারটা, তাকে এক নামেই সবাই যে জিনিসটা নিয়ে প্রশংসা করে, সেটা হচ্ছে তার ম্যানেজমেন্ট। সে স্টার প্লেয়ারদেরকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা জানে। তো এই কারণে তার আলাদা ট্যাকটিক্যাল মুভমেন্ট, তার চিন্তাভাবনা, সেই জিনিসগুলোর দিকেই সবাই তাকিয়ে থাকবে। অ্যান্ড ব্রাজিলের আসলে এই দলটা যেভাবে ওয়ার্ল্ড কাপে এসেছে, তাদের এখন যে কনফিডেন্সের কথা যদি বলি, এখন যে অবস্থা, সেখান থেকে তারা যদি এই ম্যাচে তাদের প্রপার খেলাটা খেলতে পারে, তাহলে তাদের জন্য পুরো টুর্নামেন্টের জন্য একটা পজিটিভ ভাইব চলে আসবে তাদের। অ্যান্ড আপনারা যদি এই দুইটা দলের যদি আপনি স্ট্রং পয়েন্ট দেখতে যান, এই দুইটা দলের স্ট্রং পয়েন্ট হচ্ছে, ব্রাজিলের সব থেকে স্ট্রং পয়েন্ট কি, ব্রাজিলের ডিফেন্সে হচ্ছে আপনার ফুল ব্যাক এবং রাইট এবং লেফটে যে সমস্যাটা, সেটা হচ্ছে এই দুজনকে নিয়ে একটু সমস্যা আছে, সেটা দুর্বলতার সাইডে পড়বে। কিন্তু স্ট্রংয়ে আলটিমেটলি গ্যাব্রিয়েল এবং মার্কিনিসের কথা বলতে হয়, দুইজন আপনার বর্তমান সময়ে তারা অন্যতম ডিফেন্ডার বলা যায়। সো সেই জায়গা থেকে এটা একটা প্লাস পয়েন্ট। দেন ব্রাজিলের ফরওয়ার্ডে যারা আছে তারাও সব ভালো ভালো প্লেয়ারই, বর্তমানে টপ প্লেয়ারদের মধ্যে আছে। সো এই দিক থেকে ব্রাজিলের স্ট্রং পয়েন্ট এটা। সো ব্রাজিল যেটা চাইবে, তাদের ডিফেন্স লাইন ঠিক রেখে তারা অ্যাটাকেই খেলবে, তারা বল বেশিরভাগ সময় তাদের দিকে রাখতে চাইবে এবং অ্যাটাক করেই খেলবে। মিডফিল্ডটা তাদের তাদের কন্ট্রোলে রাখতে চাইবে তারা। মিডফিল্ডে যেহেতু ক্যাসিমিরো আছে অ্যান্ড ব্রুনো গোমারেজ আছে, সো এই দুজনের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। অ্যান্ড পাকুয়েতা ক্রিয়েটিভ খেলাটা তার দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড অন্যদিকে মরক্কো যেটা করবে, মরক্কোর আলটিমেটলি টার্গেট থাকবে ব্রাজিলের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকে বেশি যাওয়া, নিজেদের ডিফেন্স লাইনটা ঠিক রাখা। অ্যান্ড কাউন্টার অ্যাটাক থেকে এই যে ব্রাজিলের দুই সাইডে যে গ্যাপটা ক্রিয়েট হয়, সেই গ্যাপটা তারা ইউটিলাইজ করে গোল আনা, সেটাই তাদের টার্গেট হবে। সো এদিক থেকে আমার মনে হয় মরক্কো চাইবে যতটুকু সময় ধরে ব্রাজিলকে আটকে রাখা যায়, অ্যান্ড কাউন্টার থেকে বা সুযোগ ক্রিয়েট করে, চান্স ক্রিয়েট করে সেটাকে গোলে রূপান্তর করতে। অ্যান্ড এটাই মোটামুটি তাদের আলটিমেট স্ট্র্যাটেজি হবে। এই দুই দলের দুর্বলতার জায়গায় যদি বলি, দুর্বলতার জায়গায় শুরুতে ব্রাজিলের ক্ষেত্রে তাদের যেটা সমস্যা, তাদের হচ্ছে আলটিমেটলি লেফট ব্যাক এবং রাইট ব্যাকে যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হয়, যে খালি স্পেস পড়ে যায়, তারা যখন উপরে উঠে আসে, এই যে তখন এই উপরে উঠে আসার পরে আবার ফিরতি রান করে আবার জায়গায় পজিশনে চলে আসা, সেটা একটু লেট হয়ে যায়, এবং ওই সময়টাতে যে স্পেসটা ক্রিয়েট হয়ে যায়, সেটা তাদের একটা চিন্তার বিষয়। তারা কাউন্টার অ্যাটাকগুলো কিভাবে তারা নেগোশিয়েট করবে, সেটা তাদের সবথেকে বড় চিন্তার বিষয়। অ্যান্ড মরক্কোর ক্ষেত্রে তারা যেমন হচ্ছে মরক্কোর ডিফেন্সের অ্যাগেনস্টে তারা কিভাবে গোলটা দিবে, তাদের ফিনিশিংয়ে গোল দেওয়ার যে প্রবলেমটা আছে, ওইটাও তাদের জন্য একটা বিগ ইস্যু হতে পারে। অন্যদিকে মরক্কোর ক্ষেত্রে, মরক্কোর যেটা প্রবলেম হতে পারে, তারা লম্বা সময় ধরে যখন ডিফেন্স করতে যাবে,
তখন আল্টিমেটলি তারা ওখানে প্রবলেম ফেস করতে পারে। বড় দলের বিরুদ্ধে অবভিয়াসলি তাদের কনফিডেন্সের একটা জায়গা থাকবে। যদিও মরক্কো আল্টিমেটলি নিজেরাও এখন আস্তে, আস্তে বড় দলে চলে এসেছে। যেহেতু র‍্যাঙ্কিংয়ে তারা ৭ নম্বরে আছে। সো এটা তাদের জন্য একটা কাজে দিবে যে তাদের কনফিডেন্সটা বুস্ট আপ করবে। বাট দেন অ্যাগেইন তারা যখন একটা লম্বা সময় ধরে আপনার ডিফেন্সটা ধরে রাখতে চাইবে, তখন সেটা তাদের জন্য প্রবলেম ক্রিয়েট হতে পারে। ব্রাজিলের ক্ষেত্রে নজরটা থাকবে আল্টিমেটলি ভিনির উপরে, দেন মার্কিউনেস এবং হচ্ছে গ্যাব্রিয়েলের উপরে থাকবে। এছাড়াও তাদের আরও যদি মূল খেলোয়াড় কয়েকজনের কথা বলতে হয়, অবশ্যই ক্যাসিমিরো এবং ব্রুনোর কথা বলতে হয়। অন্যদিকে মরক্কোর ক্ষেত্রে আশরাফ হাকিমি অ্যান্ড ব্রাহিম দিয়াজ, এই দুজনের উপর সবথেকে বেশি নজর থাকবে। এই কারণেই তাদের যে একটা সিঙ্ক আপ হয়, তারা রাইট সাইড থেকে যে অ্যাটাকটা তারা করতে পারে সেটার উপরে নজর থাকবে আলাদা করে। এখন যদি আমি ম্যাচের প্রেডিকশানে আসি, প্রেডিকশানের ক্ষেত্রে আমার কাছে আলটিমেটলি যেটা মনে হয়, এই ম্যাচে একটা ভালো ফাইট হবে। একপাশে ম্যাচ দেখার চান্স খুবই কম। অ্যান্ড এই ম্যাচটাতে আপনার ৩টা রেজাল্টই আসার পসিবিলিটি হাই। ব্রাজিলও জিততে পারে, মরক্কোও জিততে পারে, বা ম্যাচটা ড্র হতে পারে। বাট আমার কাছে যদি বর্তমান সময়ের কথা বলি, সেক্ষেত্রে ব্রাজিলের ম্যাচটা জিততে কষ্ট হবে। বাট শেষ পর্যন্ত হয়তোবা তারা ১-০ গোলে অথবা ২-১ গোলে তারা ম্যাচটা জিতে নিতে পারে। বাট অন্যদিকে যদি আপনি দেখেন মরক্কো ম্যাচটা ড্র করেছে বা জিতে গেছে, সেটা তো খুব একটা অবাক হওয়ার জায়গা নেই। আপনার মতে এই ম্যাচে কারা বেশি ফোকাসে থাকবে, কোন জায়গাটাতে নিয়ে কাজ করতে হবে ব্রাজিলকে, বা মাঠের খেলায় স্ট্র্যাটেজি কী হতে হবে এবং প্রেডিকশনটা কী হবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।